আমি মোহাম্মদ ইউসুফ, বক্সিং কোচ এবং প্রফেশনাল বক্সিং ম্যানেজার। তো আমি আমার নিজস্ব একটা জিম আছে, বক্সিং জিম, স্পেশালাইজড বক্সিং জিম, এবং তার সাথে সাথে ফাংশনাল ফিটনেস ট্রেনিং করাই। এটা আমি গত 3 বছর যাবৎ করতেছি। আমার এটার অবস্থান হচ্ছে উত্তরা, ঢাকা, উত্তরা 3 নম্বর সেক্টর। তো মূলত আমি পার্সোনালি কমব্যাট স্পোর্টসের সাথে রিলেটেড 25 বছর যাবৎ, প্রায় 2000 সাল থেকে আমি কমব্যাট স্পোর্টসের সাথে জড়িত। তো আগে আমি অন্যান্য স্টাইল, অ্যামেচার বক্সিং এগুলো করছি। বাংলাদেশে 2020 সালে প্রফেশনাল বক্সিংটা ইন্ট্রোডিউসড হয়। বক্সিং মূলত একটা জিনিস, এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যামেচার বক্সিং, একটা হচ্ছে প্রফেশনাল বক্সিং। অ্যামেচার বক্সিংটা সাধারণত ফেডারেশন থাকে প্রত্যেকটা স্পোর্টসেরই, ওই ফেডারেশনের তত্ত্বাবধানে প্রত্যেকটা জাতীয় খেলা হয়, সেখান থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে অ্যামেচার বক্সিং। আর প্রফেশনাল বক্সিং যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্পোর্টস, একজন বক্সার, তার সাথে একটা টিম থাকে, তারা ওই বক্সারটাকে ডেভেলপ করে, প্রমোট করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে প্রফেশনাল। বাংলাদেশে মূলত অ্যামেচার বক্সিংয়ের ফেডারেশন গঠিত হয় 1972 সালে। ওই তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এটা চলতেছে। মোহাম্মদ আলী এক সময় বাংলাদেশে আসছিল, বিশ্বসেরা বক্সার। উনি আসার পরে মোহাম্মদ আলী নামকরণ করে একটা বক্সিং স্টেডিয়াম তৈরি করা হয়েছে, যেখানে অ্যামেচার বক্সিং হয়। আর প্রফেশনাল বক্সিংটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগে থেকে ইতিহাস আছে, বাংলাদেশে আমরা এটার মধ্যে ছিলাম না। তো গত 3 বছর যাবৎ, 4 বছর যাবৎ বাংলাদেশে প্রফেশনাল বক্সিংয়ের যে ইন্ডাস্ট্রিটা, ওইটা গ্রো করার জন্য কাজ চলতেছে। তো যখন এটা শুরু হলো, তখন আমি ভাবলাম যে আমি একটা প্রফেশনাল বক্সিং জিম করব, এবং সেখান থেকে আমি কিছু বক্সার তৈরি করব, যারা মূলত যেটা হয় যে অ্যামেচার বক্সিংয়ে সাধারণত বিভিন্ন বাহিনী ভিত্তিক খেলা হয়, যেমন আর্মিদের টিম থাকে, পুলিশের টিম থাকে, আনসারের টিম থাকে, বিভিন্ন জেলা ভিত্তিক টিম থাকে। তো একটা মিথ এরকম আছে, আমি যেটা শুনতাম তখন, যে সাধারণত এরকম বাহিনীতে যারা থাকে বা গ্রাম থেকে আসে, তারাই ভালো করতে পারে, ওইখানেই আবাসিক থাকে দেখে। কিন্তু শহরের যে ছেলেরা, আরবান যে ছেলেমেয়েরা, যারা একটু বেশিরভাগ আদরে বড় হয়, একটু বলা হয় যে তারা একটু নরম সরম, তো তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, তো তাদের মধ্যে থেকে বক্সার আসে না, এরকম একটা কথা আমরা শুনতাম। তো আমার চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যে আমি এমন জায়গা থেকে বক্সার তৈরি করব, যারা ওই যে আগের থেকে যারা বক্সিং করে তাদেরকেও বিট করতে পারবে, তাদের চেয়েও বেস্ট হবে। এটা আমি করতে পারি কিনা, আমার চ্যালেঞ্জটা আমি তখন থেকেই শুরু করি। তো 3 বছর আগে আমি যখন আমার জিমটা পরিচালনা করি, আমার জিমের নাম হচ্ছে এজ বক্সিং বিডি, ওইটাতে আমি ট্রেনিং করানো শুরু করি। তখন আমি এই চ্যালেঞ্জ থেকে, যে আমি এখান থেকে এমন বক্সার তৈরি করব যে সেরা হবে, তখন থেকে আমি ট্যালেন্ট যাকে নিয়ে আমি করতে পারি। অনেক পারিপার্শ্বিক বিষয় থাকে, একটা মানুষকে আমি যে বক্সার হিসাবে তৈরি করব, তার পারিবারিক, তার আর্থিক অবস্থা, সে কোন জায়গায় থাকে, এই জিনিসগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তো ওগুলো থেকে আমি বেছে নিয়ে সানজিদা জান্নাত নামে আমার যে বক্সার, তাকে আমি তখন থেকে বেছে নিয়ে একদম নতুন থেকে ট্রেনিং করানো শুরু করি। তো এখন গত 2.5 বছর যাবৎ তাকে আমি ট্রেনিং করাচ্ছি। ফিমেল বক্সিংয়ের মধ্যে বাংলাদেশের টপ বক্সার, এটা কোনো আর্গুমেন্ট ছাড়া আর কি, কেউ এটাতে আর্গুমেন্ট করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের এই জিমটা মূলত প্রফেশনাল বক্সিং বেসড। আমাদের মূল টার্গেট থাকে এখান থেকে যারা ট্রেনিং করে তারা প্রফেশনালে ডেবিউট করবে। হ্যাঁ, তবে যেহেতু বক্সিং ট্রেনিং করে তারা অ্যামেচারেও খেলতে পারে, কিন্তু আমাদের মূল টার্গেট প্রফেশনালে খেলা। তো আমি যে বললাম সানজিদা জান্নাত, সে ডেবিউট করার পরে এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলছে, তার মধ্যে 2টা ড্র আর 5টাতে সে উইন করছে। এবং প্রফেশনাল বক্সিং যেই খেলে, একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড থাকে, বক্স রেক বলে ওইটাকে। ওই রেকর্ডে প্রত্যেকটা ওয়েট ক্যাটাগরিতে সারা পৃথিবীতে কারা প্রফেশনাল খেলতেছে এবং কোন র্যাঙ্কিংয়ে কে আছে, তো ওই র্যাঙ্কিং অনুযায়ী আপনি যদি সার্চ করে দেখেন, বাংলাদেশের বক্স রেক রেকর্ডে মেয়েরা 20-22 জন লিস্টেড আছে, তার মধ্যে টপ হচ্ছে সানজিদা জান্নাত 1 নাম্বার, যে কোনো ওয়েটের ভিত্তিতে। আর ওর যে ওয়েট ক্যাটাগরি, বক্সিংয়ে সাধারণত ওয়েট ক্যাটাগরি ভিত্তিক খেলা হয়, যেই ওয়েটের প্লেয়ার অন্য ওই ওয়েটের সাথেই খেলবে। তো এটার মধ্যে প্রায় 12টা-13টা ওয়েট থাকে, তার মধ্যে সর্বনিম্ন ওয়েট হচ্ছে মিনিমাম ওয়েট, যেটাকে 48 কেজি বলে। তো আমাদের যে সানজিদা জান্নাত, সে হচ্ছে 48 কেজি
ওজনের বক্সার। তো পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রফেশনাল বক্সিং রেকর্ডে লিস্টেড 48 কেজিতে বর্তমানে 140-45 জন মেয়ে আছে। তার মধ্যে সানজিদা জান্নাত এখন এই মুহূর্তে 18 নম্বরে আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একদম শুরু থেকে শুরু করছি। যখন সে ডেবিউট করছে তখন তার রেকর্ড ছিল, র্যাঙ্কিং ছিল 120, সেখান থেকে আমরা 70, 50, 20, সেখান থেকে 18তে আসি। তো আমাদের টার্গেট হচ্ছে সামনেই অচিরেই আমরা তাকে 1 থেকে 10, 1 থেকে 5-এর মধ্যে নিয়ে আসব, যেখানে আসলে অরিজিনালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে খেলাগুলো হয়, যে কোনো ওয়েট ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে খেলাগুলো হবে সেগুলো র্যাঙ্কিংয়ের 1 থেকে 5-এর মধ্যে যারা থাকে তাদের মধ্যে মূলত ফাইটগুলো হয়, ম্যান্ডেটরি ফাইটগুলো হয়। তো আমরা যখন 1 থেকে 5-এর মধ্যে যাব তখন ম্যান্ডেটরি পৃথিবীর যে কোনো জায়গায় একটা চ্যাম্পিয়নশিপ খেলা মিডিয়াম ওয়েট যদি খেলতে হয় তাহলে র্যাঙ্কিংয়ে যারা আছে তাকে নিয়েই খেলতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা একজন বক্সার যাকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, আমেরিকাতেও যদি ওই চ্যাম্পিয়নশিপটা হয়, র্যাঙ্কিংয়ে যদি আমি থাকি তাহলে আমাকে ওইখানে নিয়ে খেলাইতে হবে। ইন্ডাস্ট্রিটা যেহেতু নতুন, আমি আগেই বললাম মাত্র 3 বছর যাবত হচ্ছে। তো আমি 2টা ভাগ বললাম, একটা হচ্ছে অ্যামেচার বক্সিং। অ্যামেচার বক্সিংয়ে দেখা যায় যে বছরে হয়তো একটা টুর্নামেন্ট হয়, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেটা ফেডারেশনের তত্ত্বাবধানে এবং এনএসসি যে জাতীয় স্পোর্টস কাউন্সিল সেখানে থেকে ফান্ডিং হয়, সেখান থেকে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়। আর প্রফেশনাল বক্সিংটা যেভাবে কাজ করে এটা মূলত একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাপোর্ট থাকে না, মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা। তাহলে এখানে কিভাবে হয়, যারাই প্রফেশনাল বক্সিংয়ে ডেবিউট করতে যাচ্ছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি ওই ইকোনমির অংশ হইতে। কিভাবে হব, আমি একটা জিম করছি যেখানে আমি প্রফেশনাল বক্সার তৈরি করব। কেউ একজন স্টুডেন্ট আমার কাছে আসছে যে প্রফেশনাল বক্সার হইতে চায়, তো আমি তাকে বক্সিং ট্রেনিং করালাম, করানোর পরে সে একটা ভালো পর্যায়ের বক্সার হলো। এখন ওই ইকোনমিতে আমি কিভাবে ঢুকবো, তাহলে তাকে প্রফেশনাল বক্সিং খেলা শুরু করতে হবে। এখন যখন প্রাথমিক পর্যায়ে থাকি তখনই তো আমি চাইলেই বাইরের কোনো একটা দেশে যেখানে রেগুলার হয় সেখানে আমাকে খেলতে নিবে না, তাহলে প্রাথমিক পর্যায়ে আমাকে বাংলাদেশে খেলতে হবে। তো বাংলাদেশে প্রফেশনাল বক্সিং খেলাটা আয়োজন করবে কে, এটাকে বলে হচ্ছে প্রমোটার, যারা খেলা আয়োজন করে। তো আমাদের দেশে এই মুহূর্তে 2টা প্রমোটার আছে যারা বাংলাদেশে মূলত প্রফেশনাল বক্সিং খেলাটা আয়োজন করতে থাকে। তো ওই যে প্রমোটার যে খেলা আয়োজন করবে তার পিছনে তো একটা ফাইন্যান্সের দরকার আছে, মানে একটা খেলা যে আয়োজন করবে, ধরেন 20টা বক্সার খেলবে, একটা প্লেস নিতে হবে, সেটা ডেকোরেটেড করতে হবে, তার পিছনে তো একটা কস্ট আছে। সেই কস্টটা সে কোথা থেকে উঠাবে, এবং সে যে কস্ট করে ইভেন্টটা করবে সেখান থেকেই তো সে বক্সারকেও টাকা দিবে। তো ইনকামটা কোথা থেকে আসবে, এটা আসার মূলত জায়গা হচ্ছে আপনার কর্পোরেট সাপোর্ট। প্রত্যেকটা কর্পোরেটেরই তাদের একটা ব্র্যান্ড বাজেট থাকে, সেখান থেকে আমাদের ইভেন্টের থ্রুতে তারা তাদের ব্র্যান্ডটাকে পাবলিশ করতে পারে, এইভাবেই সাধারণত করা হয়। তো বাংলাদেশে মূলত এখন দেখা গেছে যে 3-4 বছরে 100+ প্রফেশনাল বক্সার আছে। তাদেরকে নিয়ে আমরা খেলা আয়োজন করতে চাইলে, যারা আমরা এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করি, খেলা আয়োজন করতে চাইলেই করতে পারি। কিন্তু আমাদের জন্য এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কর্পোরেট কোম্পানিগুলোকে আমাদের সাথে ওইভাবে এখনও কানেক্ট করতে পারি নাই। যেমন ধরেন একটা ক্রিকেট খেলা যদি হয়, একটা ফুটবল খেলা যদি হয়, যে খেলাগুলো অনেক বেশি প্রচলিত, অনেক মানুষ দেখে, তো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোতে কিন্তু ইনভেস্ট করে। কিন্তু যখন আমি একটা বক্সিং ইভেন্ট করতে চাই, যেহেতু এটা এখন পর্যন্ত ওইভাবে প্রচলিত না, ওই ইনভেস্টমেন্টটা পাওয়াটা আমাদের জন্য টাফ হয়। ওনারা আমাদের উপরে ওইভাবে হয়তো এখনও আস্থা আনতে পারে নাই, বা আমরাও ওইভাবে আমাদেরকে তো এটাই প্রফেশনাল বক্সিংয়ের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটাকে ডেভেলপ করার জন্য, যে কর্পোরেট ইনভেস্টমেন্টটা আমাদের সাথে সম্পৃক্ত করা। যদি ওই একটা ইকোসিস্টেম আমরা তৈরি করতে পারি, যে কর্পোরেটরাও আমাদেরকে ফান্ডিং করলো, আমরা তাদের প্রচারণাটা করলাম ইভেন্টের থ্রুতে, সেখানে বক্সাররা খেললো, সেখান থেকে প্রতিনিয়ত খেলতে খেলতে একটা বক্সার বিশ্ব পর্যায়ে চলে গেল। তাহলে একটা বক্সার যখন বিশ্ব পর্যায়ে চলে যাবে, আমার একজন বক্সার, ধরেন সানজিদা জান্নাত আমার বক্সার, আমি তাকে তৈরি করছি, সে যখন বিশ্ব পর্যায়ে চলে যাবে, সে কিন্তু শুধু আমার থাকবে না, সে কিন্তু শুধু এজ বক্সিংয়ের থাকবে না, সে কিন্তু তখন পুরো বাংলাদেশেরই হয়ে যাবে। তাহলে এই ইকোসিস্টেমটাকে তাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যতগুলো স্টেক হোল্ডার জড়িত ছিল তারা সবাই তো প্রাউড ফিল করতে পারবে তখন, যে হ্যাঁ আমরা এখানে ফান্ডিং করছিলাম, আমাদের এই যে বক্সারটা ওইখানে গেছে। তো এই ইকোসিস্টেমটা আমরা তৈরি করার জন্য আরও বেশি চেষ্টা করতেছি। আর ওই যে আরেকটা বিষয় হচ্ছে যে বক্সিং এই ইন্ডাস্ট্রিটাই যেহেতু একদম নতুন, বক্সিং স্পেশালাইজড বক্সিং জিম
যে একদম শুরু থেকে বিলিভ করবে যে আমি একটা বক্সার তৈরি করে ওয়ার্ল্ড পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটার জন্য যে একটা ফ্যাসিলিটিস তৈরি করা, একটা জিম তৈরি করে সেখানে কন্টিনিউয়াস ট্রেনিং করাইতে থাকা, এটাও একটা কঠিন বিষয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা এলাকায় আপনার ট্রেডিশনাল যে জিম, এটা কিন্তু প্রত্যেকটা গলিতে গলিতেই আছে, মানুষ যাচ্ছে। কিন্তু প্রফেশনাল বক্সিংটা কিন্তু যদি আপনি সারা বাংলাদেশ ব্যাপী বলি, অ্যামেচার বক্সিং যেহেতু অনেক আগে থেকে ঢাকার বাইরে অনেক জায়গায় অ্যামেচার বক্সিং জিম আছে যেখান থেকে বক্সাররা উঠে আসে। প্রফেশনাল বক্সিং যেহেতু নতুন, এটা ঢাকায় হাতে গোনা 2-3টা আছে যারা শুধু বক্সিং নিয়ে কাজ করে। তো একটা ট্রেডিশনাল জিমে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, সেখানে একটা ইকোনমি আছে। কিন্তু একটা বক্সিং জিম ইন্ডিভিজুয়াল চালানো, সেখানে যেহেতু খুব বেশি প্রচলিত না, এরকম একটা প্লেস নিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস নিয়ে এটা চালানোটা অনেক চ্যালেঞ্জিং। তো তারপরেও আমি যেহেতু একটা দূরদর্শী স্বপ্ন নিয়ে কাজ শুরু করছি, যার কারণে যতই চ্যালেঞ্জিং হোক আমি এই জিনিসটা নিয়ে কন্টিনিউ করতেছি। এজ বক্সিং বিডি, যেটা আমার একটা স্পেশালাইজড বক্সিং জিম, এবং তার সাথে সাথে ফাংশনাল ফিটনেস। মানে একজন মানুষ যে শুধু বক্সিং করবে, বক্সিং করলেই কাজ হবে না, বিকজ তার অ্যাজ এ হিউম্যান বিইং তার টপ লেভেল ফিটনেসটা বের করতে হবে। আদারওয়াইজ সে যে বক্সিং শিখলো সেটাকে সে অ্যাপ্লাই করতে পারবে না। বক্সিং স্কিলের সাথে সাথে তার ফিটনেস স্কিলও দরকার হয়। তো আমি ওই উদ্দেশ্য নিয়েই গত 3 বছর যাবৎ উত্তরাতে আমার যে বক্সিং জিম এজ বক্সিং বিডি, এটা পরিচালনা করতেছি। এবং এখন পর্যন্ত আমি আমার যে বললাম যে সানজিদা জান্নাত, সে এই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 18 নম্বরে আছে। এবং যখন একটা রোল মডেল থাকে বা একটা ফলো করার মতো কেউ থাকে, তখন তাকে ফলো করে কিন্তু অন্যরা উঠে আসে। তো আমি যেটা দেখছি আমার এই 3 বছরে, তরুণ যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের ভিতরে বক্সিংয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশন আছে, কিন্তু অনেক আগে থেকেই ছিল, কিন্তু তারা এরকম একটা জায়গা পায় নাই যেখানে বক্সিংটা শেখানো হয়, বা এমন কাউকে দেখে নাই যে খুব ভালো করতেছে। তো আমরা সাধারণত আমাদের এখানে আমরা যখন তৈরি করছি, আমরা যখন খেলতেছি, ওই সানজিদা জান্নাতকে দেখে অনেকে উৎসাহিত হয়, তারা এখানে আসে এবং তারাও ট্রেনিং করে। তো এখন 3 বছর পরে এসে দেখা যাচ্ছে যে আমি অ্যাডভান্স ট্রেনিং লেভেলে, যারা কিছুদিন পরেই প্রফেশনাল বক্সিংয়ে ডেবিউট করবে, এরকম মোটামুটি 11-12 জন ছেলে মেয়েকে নিয়ে আমি একটা ক্যাম্পিং করতেছি গত 2 মাস যাবৎ, যেখানে তাদেরকে একদম টপ লেভেল খেলা জন্য ফিটনেসে তাকে নিয়ে আসতেছি। তারা হয়তো যে কোনো সময় আগামী 2-3 মাসের মধ্যে একজন করে ডেবিউট করবে। বক্সিংটা মূলত হচ্ছে যে যেই দেশগুলোতে অনেক আগে থেকে বক্সিং হয়, যেখানে বক্সিং কালচারটা ডেভেলপড আছে, সেখানে একদম ছোট বয়স থেকেই মানুষ বক্সিংয়ে দিয়ে দেয়। যেমন আপনি দেখেন বাংলাদেশে ক্রিকেট যারা খেলে, ক্রিকেট একাডেমিগুলোতে বাচ্চা ছেলেদেরকেই কিন্তু ক্রিকেটে দিয়ে দেয়, স্বপ্ন থাকে যে বড় হয়ে বড় ক্রিকেটার হবে। বাংলাদেশে যেহেতু এটা নতুন, এখানে বেশিরভাগ শুরু করতে বয়স হয়ে যায় হচ্ছে আপনার 18 থেকে 20, 21, 22। এখন বাংলাদেশে বক্সিংটা যেই লেভেলে আছে, তাতে 18 থেকে 20, 22-এর মধ্যে যদি কেউ শুরু করে, সেটাকেও আমরা ভালো বয়স বলি। তবে আরও আগে থেকে যদি কেউ ট্রেনিংটা শুরু করে এবং সে ছোটোবেলা থেকে করতে করতে, তখন ধরেন কেউ 10 বছর বয়সে শুরু করলো, সে যদি 20 বছরে গিয়ে প্রফেশনাল শুরু করে, তাহলে তার কিন্তু 10 বছরের একটা ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকতেছে। আর যে 18 বছরে শুরু করলো, সে যদি 22 বছরে খেলা শুরু করে, 4 বছরের ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত 18 থেকে 20, 22 এই বয়সটাতেই বেশি শুরু হয়। তবে অনেক ছোট বাচ্চাও আসে, যেমন আমার এখানে 11 বছর, 10 বছর, 14 বছরের বাচ্চারাও ট্রেনিং করতেছে। যখন তারা দেখছে যে বক্সিং হচ্ছে, তারাও আগ্রহ হয়েছে এবং তাদের প্যারেন্টসরাও তাদেরকে এনে বক্সিংয়ে জয়েন করাচ্ছে। বাংলাদেশের ছেলেদের বক্সিং বলতে মূলত যদি আপনি 100 জন বক্সার বলেন, তার মধ্যে 80-85 জনই ছেলে, আর মেয়ে হচ্ছে কম। ছেলেদের বক্সারদের মধ্যে আপনার অলরেডি বাংলাদেশে যেহেতু 3 বছর যাবৎ খেলা হচ্ছে এবং অনেক খেলা হয়েছে, তো অনেক ভালো র্যাঙ্কিংয়ের ছেলে বক্সারও আছে। যেমন আপনার যদি বলেন যে সুরকৃষ্ণ চাকমা, উনি অ্যামেচার বক্সিং থেকেই কিন্তু এসে এখন প্রফেশনাল বক্সিং খেলতেছে। ওনার ছোটো বয়স থেকেই ওনারা বক্সিংয়ে আছে। উনি বিকেএসপিতে ছিল। বিকেএসপি আপনারা জানেন যে একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ওইখান থেকে বেড়ে উঠে 10-12 বছর অ্যামেচার খেলার পরে উনি প্রফেশনাল যখন শুরু করছে, এখন কিন্তু উনি বাংলাদেশের টপ প্রফেশনাল বক্সার, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে। এখানেও কিন্তু তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে। এবং আরেকজন আছে মোতালেব, তারপরে সাবিউল, উৎসবও WBC চ্যাম্পিয়নশিপ খেলছে, সেও আনসার টিমে খেলে অ্যামেচার।
ওইখানের এক্সপিরিয়েন্স থেকে সে প্রফেশনালে ভালো করতেছে। ছেলেদের মধ্যে এখন মোটামুটি 5-7 জন খুব ভালো পর্যায়ে আছে। আমি আমার কোচিং এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে অনেক, ওই যে আমি বললাম যে ছোট ছেলে মেয়েদের মধ্যে বক্সিংয়ের প্যাশন আছে, সে স্কুল বা ছোটোবেলা থেকেই সে খুব বক্সিং করতে চাইতো। সে যখনই তার বাবা মাকে বলে যে আমি বক্সিং করতে চাই, বক্সিং জিমে ভর্তি হব, তো বাবা মা প্যারেন্টস ওনারা মনে করে যে এটা খুব রিস্কি, ব্রেন ড্যামেজ হবে, মনে হয় আহত হবে, ইনজুরি হবে, না তোমাকে এটা খেলতে দেওয়া যাবে না। তো আমার এক্সপিরিয়েন্স থেকে এমনও দেখছি আমি যে ছেলে বায়না করছে যে সে বক্সিং করবেই, এখন বাবা মা তো রাজি না, এখন ওই বাবা মা ছেলে সহই আমার কাছে আসছে যে এরকম অবস্থা, আমরা বক্সিং করতে চাই, এটা কি আমাদের জন্য সেফ কিনা বা কোনো ইয়ে আছে কিনা। তো সেখানে মূলত আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা দেখতে বা শুনতে যতটুকু ডেঞ্জারাস লাগে আসলে অতটুকু ডেঞ্জারাস না, বিকজ অফ এখানে একটা রুলস রেগুলেশন আছে। মারামারি যদি আপনি বলেন, মারামারি আর বক্সিং দুইটা কিন্তু এক জিনিস না। বক্সিংয়েও আপনি বলতে পারেন এখানেও তো মারামারি করতেছে, কিন্তু বক্সিং এটা একটা স্পোর্টস, এটার একটা নিয়ম কানুন আছে। এখানে আপনার যে ফাইট করতেছে, দুইজন মানুষ যদি ফাইট করে বক্সিং, দুইজনই একই সমপর্যায়ের হয়, একই ওজনের হয়, একই লেভেলের ট্রেনিং করে আসছে এবং তারা জানে কিভাবে মারতে হয়, তারা জানে কিভাবে ডিফেন্ড করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে রিস্কের জায়গাটা এখানে আসে না। যদি আপনি স্ট্রিট ফাইটের কথা বলেন, স্ট্রিট ফাইট আর বক্সিং এক জিনিস না, এক। আর আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, আমার এখানে অনেক স্টুডেন্ট আসে যারা আগে ফুটবল খেলছে অথবা বাস্কেটবল খেলে, স্কুলে কিন্তু অনেক ধরনের খেলা থাকে। তো আমি দেখছি যারা আগে ফুটবল খেলে আসছে বা যারা বাস্কেটবল খেলে আসছে, বেশিরভাগই 90% হাঁটুতে ইনজুরি থাকে। ফুটবল থেকে লিগামেন্ট ছিঁড়ে গেছে, তার কিন্তু সারা জীবন ওইটা নিয়ে ভুগতে হবে, এরকম অনেক স্টুডেন্ট আমি ডিল করতেছি। বাস্কেটবলে অনেক জাম্প করতে করতে অলরেডি হাঁটু তার ড্যামেজ হয়ে গেছে, সে পা ভালোভাবে ইউজ করতে পারে না। কিন্তু আমি আমার এখান থেকে যদি বলি, আমি যে আমাদের যে টপ বক্সার সানজিদা জান্নাতের কথা যদি বলি, সে যেই লেভেলের বডি লোড নিয়ে ট্রেনিং করে এবং যেই লেভেলের খেলা সে খেলতেছে, আমার এখান থেকে কিন্তু কোনো ইনজুরি আমি দেখিনি। তো সেই ক্ষেত্রে আমি তো আমার কম্প্যারিজনে দেখি বক্সিংয়ের চেয়ে ওই খেলাগুলো আরও বেশি রিস্কি, কেননা আমি 90% ফুটবল বাস্কেটবল দেখছি হাঁটুতে ইনজুরি আছে। তাহলে সেই ক্ষেত্রে বক্সিংটা বরঞ্চ আমি বলবো মোর সেফ, বিকজ এখানে ওইভাবে টেক কেয়ার করা হচ্ছে, ওই রকম রুলস রেগুলেশন আছে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি আপনাকে আগেও বলছি, বক্সিংয়ের সাথে সাথে ফিটনেসটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। যখন আপনার প্রপার ফিটনেস থাকবে তখন ওই স্পোর্টস থেকে আপনার ইনজুরি আসবে না। এখন আপনি দেখা গেল যে স্কুলে ফুটবল খেলতেছে, শুধু খেলাটার দিকেই মনোযোগ দিচ্ছে, তার কি ওই লেভেলের খেলার দৌড়ঝাঁপ করার জন্য ফিটনেসটা আছে কিনা এটার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না, যার কারণে আমার মনে হয় ওখানে ইনজুরিগুলো বেশি হয়। কিন্তু আমাদের বক্সিং ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা এটা খুব ভালোভাবে মনিটর করি। এই দিক থেকে আমি মনে করি যে এটা খুবই সেফ এবং ইউথ ডেভেলপমেন্টের জন্য বক্সিংয়ের একটা খুব হেভি লেভেলের পজিটিভ ইম্প্যাক্ট আছে। আমি স্টাডি করতে গিয়ে দেখছি সিঙ্গাপুরের একটা শহরে এই মডেলটাই আছে, ইউথ ডেভেলপমেন্ট থ্রু বক্সিং নামে, যেখানে গলিতে গলিতে বক্সিং জিম করা হয়েছে। ইউথ যারা স্কুল কলেজ গোয়িং তারা ওখানে ট্রেনিং করে। ট্রেনিং করলে কি হয়, তার ফিজিক্যাল ফিটনেস, তার মেন্টাল ফিটনেস, মানসিক যে একটা রেজিলেন্স, মানসিক শক্তি বাড়া, সহ্য ক্ষমতা, সহনশীলতা, ধৈর্য, ফোকাস। বর্তমান যুগে আপনি দেখেন যে ফোকাসের অনেক অভাব। স্টুডেন্ট হিসাবেও সে যে পড়াশোনায় ফোকাস করবে, কোনো একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করবে, এখন কিন্তু একটা ডিস্ট্রাক্টেড টাইম চলতেছে। তো এই বক্সিংটা আপনাকে ফোকাস করতে সুবিধা করে, তারপরে আপনাকে সোশ্যালাইজ করতে সুবিধা করে। যেমন ধরেন যে একটা জিমে, একটা বক্সিং জিমে বিভিন্ন বয়সের বিভিন্ন লেভেলের ছেলেমেয়েরা করতেছে। একটা ছোট ছেলে একটা বড় ছেলের সাথেও ইন্টারেক্ট করতেছে। যদি এমন আছে যে মানুষ বাসায় বাসায় থাকতেছে, গেমের মধ্যে থাকতেছে, সোশ্যালি ইন্টারেক্ট করতে পারতেছে না, কিন্তু এখানে এমন একটা এনভায়রনমেন্ট থাকে যে মাল্টি বয়সের ছেলেমেয়েরা ইন্টারেক্ট করতেছে একজন কোচের তত্ত্বাবধানে, তখন তার সোশ্যালাইজিংয়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু এখানে চলে আসে। যার কারণে ইউথ ডেভেলপমেন্টের জন্য থ্রু বক্সিং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমি ওই জিনিসটাকে মোটো রেখেও আমি বক্সিংটা নিয়ে কাজ করতেছি। আমি চাই যে যত বেশি সম্ভব ইউথকে এটার সাথে জড়িত করে, তাদের এই ইউথ যে ডেভেলপমেন্টের যে সময়টা সেটা যেন পজিটিভ একটা ইম্প্যাক্ট। যার কারণে আমি বলি যে এজি বক্সিং বিডি বক্সিং অ্যান্ড লাইফ কোচিংটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
প্রফেশনাল বক্সিংটা যেটা আমি বললাম, প্রফেশনাল বক্সিংটাই হচ্ছে এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি আছে এবং এটার এই ইকোনমিটার একটা ইকোসিস্টেম আছে। যেমন ধরেন একজন একটা বক্সিং জিম করছে, সেখানে কেউ বক্সিং করতেছে, সেই বক্সারটা তৈরি হয়ে আবার এক জায়গায় খেলতে চাচ্ছে, সেই খেলাটা একজন আয়োজন করতেছে, যে খেলাটা আয়োজন করতেছে সে আবার কর্পোরেট থেকে ফান্ডিং আনতেছে। তাহলে কি দাঁড়ালো, বক্সিং জিম একটা স্টেক হোল্ডার, বক্সার একটা স্টেক হোল্ডার, যে প্রমোট করতেছে তারও তো বিজনেসের উদ্দেশ্য আছে, সে আবার ইন্ডাস্ট্রি থেকে আনতেছে, ইন্ডাস্ট্রিরও একটা বিজনেস উদ্দেশ্য আছে। এইভাবেই মূলত এখানে ইকোসিস্টেমটা কাজ করে। এখন যারা প্রমোটার তারা তাদের বিজনেসের স্বার্থেই প্রমোশন করবে এবং তাদের প্রমোশন করার জন্য বক্সার লাগবে। বক্সার ওইখানে খেললে সে একটা বেনিফিট পাবে, সেই উদ্দেশ্যে বক্সারও নিজেকে ডেভেলপ করতে থাকবে। এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ের ইকোনমি যদি আপনি বলেন, এবং প্রাথমিক পর্যায় থেকে খেলতে খেলতে যদি সে ওয়ার্ল্ড লেভেলে যায় তখন সেখানে ইকোনমিটা আরও অনেক বড় হয়। আপনি জানবেন যে প্রফেশনাল বক্সিংটা ওয়ার্ল্ডের যত ধরনের স্পোর্টস আছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ সংশ্লিষ্ট খেলা, এটা কিন্তু একদম ফ্যাক্ট। কিন্তু আমি যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রফেশনাল বক্সিংটা যতটুকু আছে তাতে যদি আমি মনে করি আমি সবচেয়ে অর্থ সংশ্লিষ্ট হয়ে যাচ্ছি বা হয়ে যাব, সেটাও আবার সঠিক না। বাংলাদেশে একটা ক্রিকেট খেলে একটা মানুষ অনেক বেশি টাকা এখন কামাচ্ছে, কিন্তু বক্সিংয়ে এখন যে শুরু করছে সে হয়তো অত বেশি ফাইন্যান্স পাচ্ছে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটের চেয়ে বক্সিং কিন্তু বড় বেশি ফাইন্যান্সিয়াল। তো আমাদেরকে ওই লেভেলে যাওয়ার চেষ্টা করতে হবে, ওই স্বপ্নটা নিয়েই কাজ করতেছি যে ওই ইকোনমিতে যেন আমি যেতে পারি। একটা তো আছে যে আমি ভালো বক্সার তৈরি হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, ভালো খেললাম, এবং তার সাথে সাথে ওয়ার্ল্ড যে ইকোনমিটা আছে ওই ইকোনমি থেকেও আমি কারেন্সি নিয়ে আসলাম। আমি যদি একজন 1 থেকে 5-এর মধ্যে বক্সার তৈরি হয়, সে যদি ওয়ার্ল্ডে একটা বড় জায়গায় খেলে, একটা বড় ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট, সেখান থেকে ওই ফাইন্যান্সটা তো বাংলাদেশে আসবে, তো সেটা তো একটা রেমিটেন্সের মধ্যেই পড়ে। তো তৃণমূল পর্যায়ে এখন যারা তো শুরু করতেছে মোটামুটি 8টা-10টা খেলা, এটা তার ডেভেলপমেন্ট পর্যায়ে পড়ে, তারপরে তার আস্তে আস্তে ইনকাম শুরু হতে পারে। তো বাংলাদেশে মোটামুটি প্রতি 1-2 মাসের পরে একটা করে খেলা হয়, সেখানে আপনার 5,000 থেকে 10,000 20,000 পর্যন্ত বা তার অবস্থান অনুযায়ী ফাইন্যান্সটা হয়। যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনাকে যদি উদাহরণ দিই, ধরেন অনেকেই চায় না ফিল্ম স্টার হওয়ার জন্য নায়ক বা নায়িকা হবে, তো বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বড় নায়ক বা নায়িকা যে কন্ট্রাক্টে 10 লাখ 20 লাখ 50 লাখ কন্ট্রাক্ট করে, এরকম কয়জন আছে? আর এরকম হইতে চায় কত মানুষ আছে না? একজন মানুষ আজকে মডেল ইন্ডাস্ট্রিতে আসলেই কি সে অনেক টাকা ইনকাম করতে পারে? অনেক দিন তাকে সময় দিতে হয়। তো এই প্রফেশনাল বক্সিং ইন্ডাস্ট্রিটা সেম লাইক ওই রকম, কেউ একজন শুরু করলো, আস্তে আস্তে সে ওই লেভেলে যাবে। এখন পর্যন্ত আমি সাধারণত কেউ যদি বক্সার প্রফেশনাল বক্সিংয়ে টপ লেভেলে যাইতে চায়, শুরু করার সময় যখন শুরু করে তখন আমি ফুল টাইম যাওয়ার ব্যাপারে সাজেশন দিই না, কেননা বেশিরভাগ ওই টপ লেভেলে যাওয়ার টার্গেট যদি করে তাহলে তাকে তো ইয়াং এজ হইতে হবে। ইয়াং এজ হইলে তার একটা পড়াশোনা আছে, তো পড়াশোনা বাদ দিয়ে বক্সিং করতে থাকবে, এটা কখনোই সাপোর্টেড না। পড়াশোনা চলতে থাকবে এবং তার সাথে সাথে সে বক্সিং করতে থাকবে। বক্সিংয়ে যখন সে গ্র্যাজুয়ালি আপ হবে, তার সাথে সাথে তার অন্য কাজগুলো তখন অ্যাডজাস্ট হবে। যেমন অনেকে আছে যে পড়াশোনার শেষ পর্যায়ে সে কোনো একটা জবে আছে, তাহলে সে জব ছেড়ে দিয়ে বক্সিং করতে থাকবে, এরকমটা না। জব চলতে থাকবে, তার সাথে সাথে বক্সিং করতে থাকবে। বক্সিংয়ে গ্র্যাজুয়ালি ডেভেলপ হইলে আস্তে আস্তে অন্য কাজটাকে সে মিনিমাইজ করতে পারে। একদম ফুল টাইম বক্সিংয়ের জন্য বাংলাদেশের ইকোনমি এখনও রেডি না। ভবিষ্যতে অবশ্যই সম্ভাবনা দেখতেছি। এখন আমরা যেহেতু 3-4 বছর যাবৎ কাজ করতেছি, ভবিষ্যতে সম্ভাবনা আছে। এবং এমনকি অনেকে এমনভাবেও চিন্তা করতেছে যে ইকোনমিটা বুঝে যে একটা ছেলে যে বক্সিং করতে চাচ্ছে তাকে সে বেতনের ভিত্তিতেও রেখে দিচ্ছে। দেখা গেল যে আমি একজন বক্সারকে তার খরচ বহন করা, মাসিক একটা টাকা দেওয়া, সেটা আমি দিচ্ছি, তাকে আমি তৈরি করতেছি। ওয়ার্ল্ড ইকোনমি থেকে তাকে খেলানো হবে, সেখান থেকে আয় হবে, সেটা থেকে আমারও আয় থাকবে, তারও আয় থাকবে। জিনিসটা মূলত এইভাবে কাজ করে। একটা ম্যানেজার যেটাকে বলে, মূলত আমি যেটা শুরুতেই আমার পরিচয় বললাম, আমি প্রফেশনাল বক্সিং ম্যানেজার। ম্যানেজার বলতে যেটা বোঝায় যে আমি আমার এখানে বক্সারকে যে প্রসপেক্ট সম্ভাবনাময় তাকে আমি ম্যানেজ করি বলতে সে কিভাবে চলবে, তার ইনকাম কিভাবে হইতে পারে, তাকে কিভাবে একটা কর্পোরেটের সাথে অ্যাসোসিয়েট করা যায়, তার ইন্ডিভিজুয়াল বক্সারের উপরে কিভাবে কর্পোরেট ইনভেস্টমেন্ট আনা যায়,
তাকে আরও বেশি ফ্যান এনগেজমেন্ট কিভাবে করা যায়, তার প্রচারণা, এই জিনিসগুলো মূলত একজন ম্যানেজারের কাজ। সে তার ক্যারিয়ারটাকে প্রফিটেবল করার চেষ্টা করবে। তো মূলত আমি একজন প্রফেশনাল বক্সিং ম্যানেজার। আমরা এখানে বক্সার তৈরি করি এবং তাদেরকে ম্যানেজ করার ব্যাপারটাও আমরা কাজ করি। কোচ আর ম্যানেজারের মধ্যে পার্থক্য বলতে, কোচ সে তো বক্সিং ট্রেনিং করায়, আর ম্যানেজার সে তার ওই বক্সারের সম্ভাবনায় বক্সারের ক্যারিয়ারটাকে ম্যানেজ করে। একই ব্যক্তি কোচ এবং ম্যানেজার হতে পারে, আবার কোচ একজন, ম্যানেজার আরেকজন হইতে পারে, এটাতে কোনো বাধা নেই। যদি যে কোচ তার যদি ওই নলেজ থাকে যে কিভাবে একজন বক্সারকে ম্যানেজ করে, তাহলে সে ম্যানেজমেন্টও করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই।